শুরু করছি বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। বাংলা জানতে চায় বিচার কবে হবে, বাংলা বিচার চায়। সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে বাঙালি বা বঙ্গবাসী ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এক একটা করে দিন কাটছে, অভয়ার প্রতি যে ভয়ঙ্কর নির্যাতন হয়েছে, যে নির্মম ঘটনায় আমরা স্তম্ভিত হয়ে গিয়েছি, এক একটা করে দিন কাটছে, এক একটা করে দিন বাড়ছে। মানছি সিবিআইয়ের হাতে এখনো সময় রয়েছে, আইনত তো সময় রয়েছে তাদের হাতে, তাদের চার্জশিট দিতে এখনো ঢের দেরি। আবার বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো অর্থাৎ উৎসব দুর্গাপুজো আসছে, ঠিক এর মধ্যে দাঁড়িয়ে আছে বাঙালি। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিবাদী বাঙালি কি পারবে সত্যি প্রতিবাদ করতে? জুনিয়র ডক্টর অর্থাৎ জুনিয়র ডাক্তাররা, অন্যদিকে সরকার, মধ্যখানে জনগণ। কোন পথে জুনিয়র ডাক্তাররা? একদিকে শাসক, অন্যদিকে জুনিয়র ডাক্তার। কাঁদছে কে? আসলে তো জনগণ। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আদৌ কি ব্যাহত, নাকি অতিরঞ্জিত তথ্য পরিসংখ্যান জমা দিয়ে জুনিয়র ডাক্তারদের মুখ বন্ধ করার চেষ্টা করা চলছে? শাসক এবং বিরোধী অর্থাৎ শাসক বিরোধী যারা বস্তা পচা রাজনীতি করেন, তার পাশাপাশি নতুন ধরনের আন্দোলনে জনগণ কি ক্রমশ সরে যাচ্ছে অর্থাৎ অভয়ার থেকে? আর প্রতিবাদী বঙ্গবাসী কি তাহলে এবার হেরে যাবে এসবের চাপে পড়ে? একদিকে শাসক বিরোধী তাদের বস্তা পচা রাজনীতি, আর অন্যদিকে জুনিয়র ডাক্তার, তারা কি করতে চাইছেন অনেকে বুঝতে পারছেন না। এর মধ্যে কি প্রতিবাদী বঙ্গবাসী হারিয়ে যাবে? আমরা ঠিক সেই জায়গায় আছি। আমরা কারোর পক্ষে নয়, কিন্তু আমরা বঙ্গের পক্ষে, বাংলার পক্ষে, বঙ্গবাসীর পক্ষে, অবশ্যই বাংলা বিচার চায় তার পক্ষে। আজকের অনুষ্ঠান আমরা শুরু করব, কিন্তু শুরুতে একবার দেখে নেব জুনিয়র ডাক্তারদের। কালকে আমরা জানি প্রায় মধ্যরাত্রি পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো খবর আপনাদের দিতে পারছি না। একবার শুধু দেখে নেবেন যে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা তারা কি করছেন। একবার বুধবার মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পরও পুরোপুরি জট কাটেনি, মেলেনি বৈঠকের কার্য বিবরণী। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুনিয়র চিকিৎসকরা। জারি থাকবে কর্মবিরতি, জানান চিকিৎসকরা। যখন আমাদের হাতে মাইনুটস দেয়া হলো, সেই মাইনুটসে বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেওয়া হলো। এই জন্যই আমরা প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইলেও আজকের আলোচনা নিয়ে আমরা অত্যন্ত হতাশাজনক। ভিডিও স্ট্রিমিং তো আমরা করতে পারিনি, সবার সামনে তো আলোচনা হয়নি। যদি অন্তত মিনিটসে থাকতো উল্লেখ, তাহলে সবার একটা ধারণা থাকতো যে এই জিনিসগুলো সম্পর্কে মৌখিক আশ্বাসটুকু অন্তত আমরা পেয়েছি। তাহলে আমরা বাকিদের একটাভাবে বলতে পারতাম যে ঠিক আছে, খানিকটা হলেও কনফিডেন্স আমরা পাচ্ছি। কিন্তু শেষে এইভাবে মিনিটসটুকু যে পাওয়া গেল না, এতে কিন্তু আমরা অত্যন্ত একটাভাবে হতাশ হলাম, এবং একটাভাবে একটা যে আস্থার পরিবেশ তৈরি হচ্ছিল সেটা নষ্ট হলো। যে স্বচ্ছ ট্রান্সফার প্রক্রিয়া, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, হেলথ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে সদর্থক ভূমিকা রাজ্য সরকারের নেওয়া উচিত, সেই জায়গাগুলো যদি তৈরি হয়, তবেই আমরা একটা হয়তো নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার পথে এগিয়ে যেতে পারতাম। যাই হোক, আলোচনা অনেক হয়েছিল, কিন্তু যখন যে জায়গাটা থেকে সমস্যার সৃষ্টি হলো সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা মিনিটস আপনারা আমাদেরকে দিন, মিনিটস যা আলোচনা হলো তার জায়গা দিন। কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার জানালেন যে তিনি এগুলো দিতে পারবেন না। তবে এরই মধ্যে দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চের অন্য ছবি। স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে। প্রথমে রোডতে থাকে ডেকোরেটরসদের ওপর চাপ আসায় এই পদক্ষেপ, একই কথা জানাই কর্মীরাও। তবে এই ঘটনা সামনে আসতেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরাম থেকে পোস্ট করে জানানো হয় কিছু ভুল বোঝাবুঝির জন্য ধর্ণা মঞ্চ থেকে ডেকোরেটরসের জিনিস খোলা হয়েছে। পুলিশি পরোক্ষ প্রভাব রয়েছে, তবে এখন সবই মিটেছে। বিশেষজ্ঞ মহল মনে করছে আন্দোলনের মোড় ঘোরানোর জন্যই এই সমস্ত করা হচ্ছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার বার্তা আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট, তবে এখনো দুদফা দাবি না মানায় কর্মবিরতি চলতে থাকবে বলে জানিয়েছেন আবারও চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীও বারবার কাজে যোগ দেওয়ার কথা বলেছেন তাদের। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো, এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্যমতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল।
রাজ্যের তরফে অধিকাংশ দাবি মানা সত্ত্বেও হাসপাতালে নিরাপত্তা সংশয়ে কাজে যোগদান করছেন না জুনিয়র ডাক্তাররা। 27শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে চিকিৎসক পড়ুয়া খুন ও ধর্ষণ মামলার পরবর্তী শুনানি। গত মঙ্গলবারের শুনানিতে সিবিআই মুখবন্ধ খামে যে রিপোর্ট জমা দিয়েছে তা প্রকাশে আনেনি সুপ্রিম কোর্ট। সিবিআইকে তদন্তের জন্য সময় দিতে বলেছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ। রাজ্যের জন্য বেশ কিছু নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ। সত্যি কথা বলতে গেলে আরজি করে জুনিয়র ডাক্তাররা এবং গোটা পশ্চিমবাংলার জুনিয়র ডাক্তাররা যেভাবে পথে নেমেছেন, রাজপথে প্রকাশ্যে অভয়ার বিচার চেয়ে এবং তাদের দাবি দাওয়া চেয়ে পথে নেমেছিলেন, তাতে মানুষ মনে করেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এটা। তার কারণ কি, 2011 থেকে 16 এ রাজ্যে বাম এবং কংগ্রেস, প্রথমে কংগ্রেস নয় পরবর্তীকালে, তারা এ রাজ্যে প্রধান বিরোধী ছিলেন। পরবর্তীকালে কি হলো, তারা বিরোধিতাতে 100তে 0 কম পাওয়ার জন্য তাদের জনগণ তাদের সরিয়ে দিল। তারপর 2016 থেকে আস্তে আস্তে করে গেরুয়া শিবির তারা মাথা তুলে দাঁড়ালো এবং অবশেষে কি হলো, 2019-এ আমরা দেখলাম তাদের চূড়ান্ত সফলতার জায়গায় গিয়ে পৌঁছালো। কিন্তু 2019 থেকে 2021 তারপর আবার দীর্ঘশ্বাস। এ রাজ্যে বিরোধীরা সেই হিসেবে শাসকের সঙ্গে মুখোমুখি লড়াইতে ব্যর্থ হলো। এক কথায়, যে গণতন্ত্রে বিরোধীরা নেই সে রাজ্যে গণতন্ত্র থাকবে কি করে? শুধু শাসককে দোষ দিলে তো হবে না, বিরোধীরাই ঠিক নেই, বিরোধীরাই নেই। সুতরাং মানুষ চেয়েছিল এমন এই সমস্ত বস্তাপচা শাসক আর বিরোধীদের বস্তাপচা কর্মসূচিকে সরিয়ে রেখে, তাদের বিভিন্ন দুর্নীতির ইতিহাসকে সরিয়ে রেখে মানুষ চেয়েছিল ঝকঝকে তরুণী তারা উঠে দাঁড়াবে এ রাজ্যে। এমনটা হয়েছে। আজকে আম আদমি পার্টিতে সেইভাবেই তো গণ আন্দোলনের মধ্যে তারা আজকে উঠে দাঁড়িয়েছে। আজকে তাদের মধ্যে ঝকঝকে প্রার্থীরা রয়েছে যারা কুশ্মিনকালেও রাজনীতি করার কথা হয়তো ভাবেননি, কিন্তু তাদেরই তো মানুষ বেছে নিয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের নিয়ে। তাদের নিয়ে মুশকিল। অনেকেই বলছেন যে তারা কৃচ্ছ সাধনের পথে হাঁটেনি। একটা গণ আন্দোলন হবে, কৃচ্ছ সাধন হবে না। শুধু কি গান বাজনা, নাচ উল্লাস আর শুধুমাত্র কি ধার করা কিছু সুর দিয়ে সত্যি আন্দোলন সম্ভব? কৃচ্ছ সাধন যদি হয় তাহলে আজ থেকে শুরু হবে। তার কারণ অভিযোগ, যারা ডেকোরেটার্স তাদের ভয় দেখিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে একের পর এক জিনিসপত্র। পারবে জুনিয়র ডাক্তাররা কৃচ্ছ সাধন করতে? গোটা বাংলা সেদিকে তাকিয়ে রয়েছে। এর পাশাপাশি অনেকে বলছেন রাজনৈতিক দলের একটা সুবিধা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, সেটা নন্দীগ্রাম হোক, জঙ্গলমহল হোক অথবা তরাই হোক, বামেরা তখন পিছু হাঁটছে। তার কারণ নেতৃত্ব এবং অভীষ্ট লক্ষ্য এক ছিল বামেদের সরাতে হবে। জুনিয়র ডাক্তাররা অনেকেই মনে করছেন যে সরকারের প্রতি তাদের অনাস্থা, যে সরকারের সঙ্গে তারা সংঘাতের পথে যেতে চেয়েছে, কোথাও তারা অকুত ভয়ে তারা পিছিয়ে গেছে। অকুত ভয়ে নয়, তারা ভীত। অর্থাৎ অনেকটা বার্গম্যানের ছবির মতো, বুঝলেন? বার্গম্যানের ছবিতে আছে না, নায়ক শয়তানের সঙ্গে বসে দাবা খেলছে আর নিজের ভাগ্য নির্ধারণ করছে। সত্যি কি তাই? সত্যি কি তাহলে বাঙালির প্রতিবাদ আপাতত শেষ? একের পর এক দিন কাটছে অভয়ার মৃত্যুর পর, আর পুজো এগিয়ে আসছে। তাহলে বাঙালির বিপ্লব শেষ, বাঙালির প্রতিবাদ শেষ? এ নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কৃষাণু, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন গর্গ চট্টোপাধ্যায়, ডক্টর গর্গ চট্টোপাধ্যায়। তিনি ডাক্তারও বটে এবং বাংলা পক্ষের পুরোধা পুরুষ। এবং আমাদের সঙ্গে রয়েছেন ফিরদৌস শামীম, আইনজীবী এবং অবশ্যই বামপন্থী একজন মানুষ। আমি প্রথমেই কৃষাণুর কাছে চলে যাব। কৃষাণু, কি মনে হচ্ছে? শুরু হয়ে গেছে খেলা, এবার ডেকোরেটার্স, তারপর লাইট নিভে যাবে, তারপরেই আসল পরীক্ষা শুরু হবে, খেলা শুরু। দেখো, প্রথম কথা হচ্ছে কাদম্বিনী মরিয়া প্রমাণ করেছিলেন তিনি মরে নাই। তাহলে আজকে যদি এই ডেকোরেটরের এই ফ্যান, লাইট, টেন্ট, পাখা, মঞ্চ এই সবের উঠে যাওয়ার আঙুলটা আমাদের দিকে, তার মানে এটা তো কৃতজ্ঞতা তো কখনো স্বীকার হয়নি।
যে এই যে পাখা আলো বাতাস এই যে মোচ্ছব চলেছে তা সেটা আমাদের অনুগ্রহেই চলেছে। হ্যাভিং সেড দ্যাট, তাহলে আজকে ডেকোরেটর কেন বলছে তাদের টাকা দেওয়া হয়নি বলে তারা খুলে নিয়ে গেছে? তাদের বায়না আছে, তাদেরকে একটা স্টিপুলেটেড ডেট বলা হয়েছিল। তাহলে কেন আবার নিউ টাউন থেকে 4 জন ডাক্তার এসে নতুন করে আলো পাখার স্পন্সরশিপ করছে? তার মানে আগের যে ডেকোরেটর টাকাটা পেল না তার টাকা চোট হয়ে গেল। এই নৈতিকতার নিদর্শন একটা আন্দোলনের, যুব সমাজের আন্দোলনের মারফত রাখা হচ্ছে বাংলার মাটিতে। দেখো, মানে প্রশ্ন করলে অনেকই করা যায়। আমি আবার বলছি যে যখন না জেনে বুঝে সকালবেলায় অভিযোগের তীরটা তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার এবং পুলিশের দিকে করা হলো, তখন গত 40 দিন তারা কি একবারও এই অনুগ্রহতা, এই স্বীকারোক্তি দিয়েছেন যে আমাদের অনুগ্রহে তাদের এই আন্দোলন চলছে, আমাদের এই ইয়েতে? বিষয়টা হচ্ছে যে দ্বিচারিতা করলে না একটা সময় নিজেদের দ্বিচারিতার ফাঁসে পড়ে যেতে হয়। আজকে আন্দোলনটা তুমি যেরকম বললে যে একটা অত্যন্ত মর্মান্তিক, একটা অত্যন্ত লজ্জাজনক একটা রেপ এবং মার্ডারের ভিত্তিতে শুরু হয়েছিল, তার বিচারের দাবিতে শুরু হয়েছে। আজকে সেই আন্দোলনটা কোথায়? যে যার রাজনৈতিক ভবিষ্যৎ, কেউ রাজনৈতিক মঞ্চ, রাজনৈতিক দল, কে কোথায় যাবে এইটা হচ্ছে। এখন কথা তো চলে আসছে, এটাও তো বহু প্রচলিত বাংলা বিভিন্ন দৈনিকে প্রকাশিত হচ্ছে, হয়তো ইলেকট্রনিক্স মিডিয়াতে হচ্ছে না, যে কি কথা হচ্ছে, কার সাথে কি হচ্ছে। আবার 14 তারিখ নিয়ে এত কিছু বলা হলো, 14 তারিখে কে করেছে, এই হয়েছে, প্রশাসন ব্যর্থ, পুলিশ ব্যর্থ। পরবর্তীকালে একজন বাম এবং একজন অতি বামের কথোপকথনে প্রকাশিত হলো যে 14 তারিখটা কারা করেছিল এবং আরও বড় 14 তারিখে পরিকল্পনা ছিল। বেল পেয়ে গেলে তো কোথাও তো এটা জানতে শুনলাম না যে কথাটা আমরা বলিনি বা ওটা কণ্ঠটা আমাদের নয়, আমরা এই ষড়যন্ত্র করিনি, এটা তো নয়। বেল কি বেসিসে পেয়েছে সেটা আদালত বলবে, মানুষ আগামী দিন তার বিচার করবে। কিন্তু একবারও বুকে হাত দিয়ে কেউ বলতে পারলো না যে কণ্ঠটা আমার নয়, কথাগুলো আমি বলিনি। অদ্ভুত অদ্ভুত যুক্তি, কে রেকর্ড করলো, অমুকে কেন এটা প্রকাশিত করলো। আচ্ছা, কুণাল ঘোষ যদি এই অডিওটা পেয়ে থাকে, কুণাল ঘোষ বোধহয় তোমার এখানেই বলেছিলাম বা অন্য চ্যানেলে বলেছিলে যে কুণাল ঘোষ যদি, ফিরদোস এখানে আছে, ফিরদোসের অনেক জায়গায় ফিরদোসের পরিচয় হয়, ফিরদোস আইনজীবী, আবার ফিরদোস সিপিএম এর একজন প্রতিনিধিও। তো তাহলে কুণাল ঘোষও তো একজন তৃণমূলের প্রতিনিধির সাথে সাথে তিনি একজন বর্তমানে একজন সুপ্রতিষ্ঠিত একজন জার্নালিস্ট। তাহলে জার্নালিস্টের সে তার যে সূত্র আছে সেটা কি সে বলে দেয়? মানে অদ্ভুত অদ্ভুত, নিজেদের সুবিধার্থে কখনো এখানে কখনো ওখানে, নিজেদের সুবিধার্থে সব হয়। যখন তৃণমূলের নেতার মধ্যে কথোপকথন ফাঁস হয় সেটা হতে পারে, সেটা লিগ্যাল, সেটা নিয়ে সবাই আলোচনাও করতে পারে। কৃষাণু, আমার খুব ভালো লাগলো না এই ঔদার্যটা যদি রাজনৈতিক দলগুলোর চলে আসে, অর্থাৎ আমি যদি একসঙ্গে জার্নালিস্ট হই এবং একসঙ্গে যদি আমি রেড স্টার বা অন্য কোনো ব্লু স্টার বা গ্রিন স্টারে আমি যদি সদস্য হই, তখন আমার সাংবাদিক হিসেবে পুলিশ প্রশাসন রাষ্ট্র মেনে নেবে তো? না, যদি নাকি আমাকে মাওবাদী হিসেবে জেলে পুরো? না, যদি বিভিন্ন পেশার মানুষ রাজনীতিতে আসতে পারে, একাধিক আইনজীবীকে দেখেছি, শুধু ফিরদোসের কথা নয়, বিজেপির একাধিক লম্বা লিস্ট আছে, রবিশঙ্কর প্রসাদ থেকে অরুণ জেটলি সব আইনজীবী, তারা একে পার্সোনালকে, আজকে কংগ্রেসের পি চিদম্বরম, তার এই দ্বৈত চরিত্র নিয়ে কংগ্রেসের মধ্যে কথা উঠেছিল। অবশ্যই 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 এই বিষয়ে কোনো দ্বিমত নেই। রাষ্ট্রের সংসদীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করেন তারা যদি রাজনীতি এবং সাংবাদিকতা একসঙ্গে চালাতে পারে, কিন্তু এই রকম যদি কোনো সাংবাদিক থাকে যিনি অন্য ধরনের দর্শনে বিশ্বাস করেন, তাহলে কিন্তু রাষ্ট্রের কাছে তিনি খুব বিপজ্জনক। এটা যুগে যুগে হয়ে এসছে, এটা বিরাট আলোচনা। এই আলোচনা শুধু সাংবাদিক নয়, ঋতব্রত কাফিল খান কে ছিল, সে তো সাংবাদিক ছিল না, সেটা ডাক্তার ছিল। আজকে ইউএপিএ না দেওয়ার জন্য যদি কেউ এখানে ছাড়া পায়, আর ওখানে কাফিল খান ওই একই কথোপকথনের জন্য মাসের পর মাস, বছরের পর বছর জেল কাটিয়েছে, শুধু ইউএপিএ দেওয়া হয়েছিল। তো এখানে মহানুভবতা রাজ্য সরকার, আমি একেবারে অস্বীকার করছি না, আমি একেবারে আপনার সঙ্গে একমত। যে ঘটনাগুলো ঘটেছে, কেউ গায়ক, কেউ কবি, কেউ সাংবাদিক, কেউ ডাক্তার, বিভিন্ন সময় কিন্তু রাষ্ট্রের যে আস্ফালন তাদের উপর নেমে এসেছে বিভিন্ন সময়। আমি একবার ফিরদৌসের কাছে চলে যাব এই কারণে, কারণ যে প্রসঙ্গ উত্থাপন করলেন, দেখুন এটা তো ঠিক, যেভাবে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে তাতে বস্তা পচা অন্তত 4টি এইখানকার সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা সবচেয়ে শঙ্কিত। বস্তা পচা স্লোগান, বস্তা পচা মিছিল, বস্তা পচা স্ট্রিট কর্নার দেখতে 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 বাঙালির অরুচি ধরে গেছে।
কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, মেধা সম্পন্ন প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দেখলেই মনে হয় যারা একটা জ্বলন্ত আগুন। তারা তো দেখিয়ে দিল, কান ধরে দেখিয়ে দিল শাসক এবং বিরোধী সবকটা দলকে যে আপনারা জনগণের কাছে পৌঁছাতে পারেন না। যে কাকিমা মাসিমা কোনোদিনও ভোট দেন না, তিনিও বেরিয়ে এসেছেন মিছিলে, দেখিয়ে দিল। এবার সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম উভয়ই ফায়দা নেওয়ার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, অন্যান্য সবকটা দলই নিশ্চয়ই ফায়দা নেওয়ার চেষ্টা করবেই। কোথাও কি মনে হচ্ছে কলতান দাশগুপ্ত যুব নেতা, তার এই গ্রেফতারির সঙ্গে সঙ্গে এটা প্রমাণ হলো যে ওখানে যদি 2-3 জনের জুনিয়র ডাক্তারের মাথা ফাটিয়ে দেওয়া যেত, তাহলে তৃণমূলকে বেশ কাঠগড়ায় দাঁড় করানো যেত এবং তারপর ব্যান্ডেজের লাল রক্ত আর লাল পতাকা এক হয়ে যেত এবং আকাশে উঠত লাল নিশানা। দেখুন, আপনি কলতানের কথা বললেন তো, আমার সেই ছবিটা মনে পড়ছে। ওই মৃতার দেহ বয়ে নিয়ে যাওয়া ওই গাড়ি, সামনে মীনাক্ষী এবং কলতান। ফলে বোঝা যাচ্ছে যে আসলে কলতানরা কেন টার্গেট হয়। দ্বিতীয় কথা বলি, এই যে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন, এই জুনিয়র চিকিৎসকরা গোটা ব্যবস্থার মধ্যে যে অব্যবস্থা রয়ে গেছে এবং তার যে কঙ্কালসার রূপ, তা প্রতি মুহূর্তে চিনিয়ে দিচ্ছেন। এবং আপনি দেখুন আজকের দিন পর্যন্ত, এই যে কিছুক্ষণ আগে বলছিলেন না সরকার, আচ্ছা এই সন্দীপ ঘোষ নিয়ে যে এত কথা হয়েছে, আচ্ছা বলুন তো, সরকার এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কি ব্যবস্থা নিয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর, সে মোর দ্যান 48 আওয়ার্স জেল কাস্টডিতে রয়েছে, ডিম সাসপেনশন হবে। আচ্ছা এই লোকটি এত দুর্নীতি করেছে, এত কিছু ক্রাইম করেছে, কিসের জন্য? তার চাকরিগত অবস্থান থেকে। আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার কি মনে করছে যে সন্দীপ ঘোষ কোনো প্রকার চাকরিগত অন্যায় করেছে? তা যদি মনে করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট হয়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের সঙ্গে আছেন, পরিষ্কার। এবার বলি, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন শুধুমাত্র এটা ভাববেন না যে হ্যাঁ নিশ্চিতভাবেই সকলেই বিচার চাইছেন, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে আরও অনেকগুলো প্রশ্ন। সেটা হচ্ছে এই যে মেডিকেল ব্যবস্থায় যে বিভিন্ন ধরনের দুর্নীতি, শুধুমাত্রই এক দুটো টেন্ডার বা বর্জ্য পদার্থ বিক্রি দুর্নীতি এখানে নেই, এই মেডিকেলে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও এবং এখানেও মেধার সঙ্গে কম্প্রোমাইজ করা হয়েছে। এই ছেলেমেয়েরা উদ্বিগ্ন সেই জায়গাতেও। আমি কিছুক্ষণ আগে শুনছিলাম, তিনি বলছিলেন এই যে অভিজ্ঞ কথা উঠছে, প্লেন এমবিবিএস হয়ে আরএমও পেয়েছিল, আর ওই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিল এমডি করা ইউনিভার্সিটি টপার, যেখানে ওই সিলেকশন প্রসেসে এমডির জন্য বরাদ্দকৃত নাম্বার ছিল, পেপার পাবলিকেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার ছিল। এখনো পর্যন্ত বলুন তো, পশ্চিমবঙ্গ সরকার এত কিছু জানলো এই অভিজ্ঞ বিরূপাক্ষ নিয়ে, এখনো পর্যন্ত এই যে মেডিকেলে যে নিয়োগ দুর্নীতি তাই নিয়ে একটা কমিশন করেছে। আচ্ছা অভিজ্ঞ কি করে আরএমও হলো তাই নিয়ে কোনো প্রকার এনকোয়ারি করেছে? করবে না। তার কারণ এরকম অভিজ্ঞ সিস্টেমে অনেক রয়ে গেছে, এরকম বিরূপাক্ষ অনেক রয়ে গেছে, এরকম সন্দীপ ঘোষ অনেক রয়ে গেছে। আসলে এই সিস্টেমটাই চলছে এই সন্দীপ ঘোষ, পার্থ চট্টোপাধ্যায়, বিরূপাক্ষ অভিজ্ঞ নির্ভর সিস্টেম। ফলে এই সিস্টেমের কঙ্কালসার চেহারা এই জুনিয়র চিকিৎসকরা দেখাচ্ছেন বলে সরকার এত খড়গহস্ত হচ্ছেন এদের বিরুদ্ধে, আর সরকার এত খড়গহস্ত হয়েছে, শাসক দল এত খড়গহস্ত হচ্ছে এই কারণে। এবং দেখুন সরকার, পুলিশ প্রশাসন, শাসক দল সব মিলেমিশে একাকার। আচ্ছা এই যে কথা বলছে না যে কুণাল ঘোষ তার সাংবাদিক সত্তা থেকে দেখিয়েছেন, আপনি সাংবাদিক হতে পারেন, আপনি পুলিশ কর্তা হতে পারেন, আপনি আইনজীবী হতে পারেন, কারোর প্রাইভেট কোনো কমিউনিকেশন আপনি পাবলিক করতে পারেন না। আপনার সোর্স কি? আপনি কোথা থেকে পেলেন? যদি কোনো ইভেন যদি আমি যদি মনে করি যে কোনো স্ট্যাটুটরি অথরিটি, স্ট্যাটুটরি এজেন্সি, সেও যদি ফোন ট্যাপিং এর মাধ্যমে ওই কথা পেয়ে থাকে, সে কেন কুণাল ঘোষকে দেবে? সে সাংবাদিক হতে পারে। ইভেন দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই যে সেই প্রাইভেট কমিউনিকেশন, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। আপনি কি মনে করছেন ফোন ট্যাপ হচ্ছে? হওয়ার সম্ভাবনাই প্রভূত, এবং সেই সম্ভাবনা হয়েছে কিনা, আদৌ হয়েছে কিনা, সেই জন্য আমি মনে করি এই মামলার ক্ষেত্রে অন্ততপক্ষে সিবিআই তদন্ত হওয়া উচিত। কারণ রাইট টু প্রাইভেসি ইজ আ ফান্ডামেন্টাল রাইট, এবং আমি মনে করি সংবিধান বর্ণিত সবথেকে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে রাইট টু প্রাইভেসি।
কারণ কুট্টুস্বামী মামলায় সুপ্রিম কোর্ট নির্দিষ্ট আপনি আইনজীবী বলেই বলছি, ধরুন আমি আর কৃষাণু আর গর্গ চ্যাটার্জি মিলে আমরা ঠিক করলাম, ফোনে কনফারেন্স করলাম যে ফিরদৌস স্বামীর মাথা আমরা ফাটিয়ে দেব, আমরা মাথা ফাটাইনি তো, কিন্তু এই যে কনস্পিরেসি এটাও তো আইনের চোখে অপরাধ না, অপরাধ নয় না, কিছু অপরাধ, কিছু কনস্পিরেসি অপরাধ। যেমন ধরুন আমি কনস্পিরেসি করছি, আমি একদম আইনগত জায়গা থেকে বলছি, অন্যভাবে আমি তাই জিজ্ঞেস করি, যেমন ধরুন আমরা ডাকাতির প্ল্যান করলাম, ডাকাতির প্ল্যান করলাম এই বলে যে আমরা ডাকাতি করতে যাব, সেই জন্য আমরা 5টি বন্দুক প্রকিওর করব। যতক্ষণ পর্যন্ত প্রকিওর না করছি ততক্ষণ পর্যন্ত অন্যায় নয়, কিন্তু প্রকিওর করলাম কিন্তু ডাকাতিটা করলাম না, ইলিগাল আর্মস অ্যাক্ট নয়, ওই ডাকাতির উদ্দেশ্যেই আমরা একসঙ্গে কনস্পিরেসি করলাম। আমাদের বেআইনি অস্ত্র আমি পাচ্ছি না, নিচ্ছি না, ততক্ষণ আমার ডাকাতির পরিকল্পনা। একটা লিগাল ম্যাক্সিম বলে দিই, ল্যাটিন ম্যাক্সিম আপনি খুব পছন্দ করেন, অ্যাক্টাস ফ্যাসিরিউম ডিসিমেন্সিটরিয়া, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার ইন্টেনশন খারাপ কিন্তু একটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই অফেন্সটা কনস্টিটিউট হয় না। সেই জন্যই ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স হচ্ছে স্ট্রিক্ট গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন করে সেই অফেন্সটা যদি কনস্টিটিউট হয় তবেই সেই সেকশনটা অ্যাট্রাক্ট করে, আদারওয়াইজ নয়। ফলে এই যে ধরুন 1-to-1 কথোপকথনে অনেক সময় দেখবেন অনেকে অনেক কথা বলেন, সেটা কিন্তু এক্সিকিউট করেন না। আপনি সেটা যদি আপনি প্রাইভেট আপনার ওই ধরুন বেডরুমে বা ড্রয়িং রুমে আপনারা দুজন কথোপকথনের মাধ্যমে কিছু বললেন কিন্তু তার জন্য কোনো এক্সিকিউট করলেন না, তাহলে সেটা অপরাধ হতে পারে না। ফলে আমি একদম আইনগত জায়গা থেকেই বলছি যে এই সমস্ত কিছু কনস্পিরেসি হিসেবে আপনি দেখিয়ে দিতে পারেন না। আর দ্বিতীয় বলি, এই যে there is a basic difference between public document and private document, এবং that private document is if a electronic evidence, then আপনাকে আইনে বলা আছে কিভাবে ওইটাকে অ্যাডমিসিবল করাতে হবে। প্রত্যেকটা প্রাইভেট ডকুমেন্ট, একটা পেন ড্রাইভে একটা অডিও নিয়ে চলে এলেন, বললেন এই পেন ড্রাইভের অডিওটি দেশের প্রধানমন্ত্রী আপনাকে মার্ডার করতে চেয়েছে, তাই প্রধানমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিতে হবে। অবশ্যই আমি আবার আসছি, আমি একবার শুধু গর্গর কাছে চলে যাবো, বিরতির আগে একবার শুধু জিজ্ঞেস করবো, কোথাও কি মনে হচ্ছে তাহলে বাঙালির প্রতিবাদ সত্তা এবার নিভতে চলেছে? না, এই কথাটা তো আমি কখনোই বলবো না বাঙালির প্রতিবাদ সত্তা নিভতে চলেছে। অন্তত এই গত 14ই আগস্টে বাঙালির গণজাগরণ যারা দেখেছে তারা কেউই বলবে না বাঙালির প্রতিবাদ সত্তা নিভে গেছে। আমি দুটো রাজনৈতিক মতামত দল, তার দুজন মানুষ কথা বলছিলেন, এতক্ষণ শুনছিলাম, এবং আমার শুধু মনে হচ্ছে 14 তারিখ আমি পথে ছিলাম, বাংলা পক্ষের অনেকেই পথে ছিল, বাঙালি জাতি পথে ছিল। দেখুন তো আমরা কোথায় এসে পৌঁছেছি, এটা কি নিয়ে আলোচনা হলো? একজন বাঙালি ডাক্তার এবং আমাদের বোন তিলোত্তমা, তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে আরজিকর হাসপাতালে। তার জন্য ওর দায়, কনস্পিরেসি প্রমাণ এসব না, ওই ধর্ষণ এবং খুন একটা ক্রিয়াটি, এর দায়ে গ্রেপ্তারকৃত একমাত্র ব্যক্তি সঞ্জয় রায়, তার ফ্যামিলি বিহার থেকে আসা। এই সঞ্জয় রায়ের নাম কিচ্ছু শুনলেন না এতক্ষণ? মনে পড়ে ধনঞ্জয়ের কেসটা? কি খাচ্ছে ধনঞ্জয়, ঠিক আছে, চাতে চিনি দিচ্ছে কি না, সব ডিটেলে ছিল, ফোকাসে ছিল। এখানে দেখবেন সঞ্জয় রায় হাওয়া। এতক্ষণ তো আলোচনা শুনলেন দুটো দলের। আপনার কি মনে হচ্ছে যে কোনো আমাদের বোনের হত্যা এবং ধর্ষণ করেছে যে একজন বহিরাগত, সেই নিয়ে এদের কোনো ইন্টারেস্ট আছে? মানে এরা রাজনৈতিক দল, এরা এইগুলোই করে বেড়াবে, ঠিক আছে, এবং বাঙালিরা বারবার দেখেছে। আপনার মতেই আপনি এখনো রয়েছেন যে এ রাজ্যে বাঙালি মহিলারা, আপনি যে কথা বলতেন, আমি একটা কথাই বলবো, ওই যে ঘটনাটাই ঘটলো তারপর থেকে পরপর যেগুলো ঘটে গেছে, বিকাশ সাউ সে আনন্দপুরে একখানা বাঙালি নারীকে ইয়ে করেছে, তারপরে আইটিসি রয়্যাল হোটেলে, ঠিক আছে, সেখানে অরুণ কুমার আর শ্রীসাম গুপ্তা সে একজন বাঙালি নারীকে শ্লীলতাহানি করেছে। হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে, ঠিক আছে, আমান রাজ বাংলার একটা 13 বছরের বাচ্চা, তাকে সিটি স্ক্যান মেশিনের মধ্যে শ্লীলতাহানি করেছে। এগুলো সব কিন্তু তিলোত্তমার পরে ঘটছে। এইসব জায়গায় এইসব কোনো দলকে দেখা যায়নি। বাংলা পক্ষ ছিল এর একাধিক জায়গায়, কারণ ওখানে ক্যামেরা নাই, ওখানে টিভি স্টুডিও গরম করার কোনো রসদ নাই, শাসকেরও নাই, বিরোধীরও নেই, ঠিক আছে, ঘেঁটে দেওয়ার কোনো সিচুয়েশন নাই। কারণ খুব স্পষ্ট আক্রান্ত বাঙালি নারী, আক্রমণকারী সাপদরা হচ্ছে বহিরাগত আদার স্টেট থেকে আসা,
ঠিক আছে, এবং সকলে হিন্দিভাষী। প্রবলেমটা শুধু হিন্দি, একদম হিন্দি, শুধু হিন্দি, হিন্দি উর্দু একই তো ভাষা। শাহরুখ খান যদি একটা ডায়ালগ বলে ওটাকে উর্দু বলে, ওই ডায়ালগটা অক্ষয় কুমার বললে ওটাকে হিন্দি বলে, ঠিক আছে, একই। ঠিক আছে, ভেতরে গুটখার যেরকম ভেতরে যে মাল এক, কিন্তু প্যাকেট আলাদা হলে ব্র্যান্ড আলাদা হয়ে গেলে অন্যরকম দেখতে লাগে, ওই রকম। এবার কথাটা হচ্ছে যে এই ধর্ষকের আবার এই জাতি হয় কিনা, এই হয় কিনা, আমি বলছি তো এটা তো গত 1 মাস মোটামুটি পিরিয়ডের কথা বলছি। এই পিরিয়ডে অন্য স্টেটে দেখাতে পারবেন যে বাঙালিরা এইগুলো করে বেরিয়েছে বা অভিযুক্ত হয়েছে অন্তত? মানে আপনি বলছেন যে বাঙালিরা যদি অন্য রাজ্যে আমি খুব আশা না হতে নেই, আমি কাল্পনিক প্রশ্নের উত্তর কিভাবে দেব? আমার এখানে বাঙালি নারীরা তাদের দ্বারা এইভাবে করা হচ্ছে, আর যদি করতো তাহলে কি হতো? মানে এটা কি হচ্ছে? মানে আমরা কি এতটা বাস্তব বিচ্ছিন্ন? আমি খুব আশায় বুক বেঁধেছিলাম যখন ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক হলো, যেখানে এই সিপি যে পুলিশ কমিশনার, ঠিক আছে, আগে যেটা ছিল বিনীত গোয়াল, ঠিক আছে, এটা ইউপি লবির লোক। তো এটাকে যখন সরানোর কথা হলো, মাথায় রাখবেন ডাক্তাররাই দাবি করার আগে এই স্টুডিওতে নিশ্চয়ই R+ চ্যানেলে বাংলা পক্ষ প্রথম কিন্তু সিপির পদত্যাগ এবং সাসপেনশন, মানে একটা ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে, এটা শুধু পদত্যাগের এখান থেকে সরিয়ে এখান থেকে এই না, আমরা দাবিটা করেছিলাম কিন্তু, কারণ সে আরজি করে ওখানে, সে তো অন টপ, সে আটকাতে ব্যর্থ হয়েছিল। দেবাশিস দত্ত বাঙালি অফিসার, সে কিন্তু রক্তাক্ত হয়েছিল আটকাতে গিয়ে, ওখানে কিন্তু একমাত্র সাসপেন্ড হয়েছে এসিপি, সে বাঙালি, রাইট? মানে যতগুলো কোপ পড়েছে বাঙালির ওপর, এই যে বিজেপি একখানা যে গুন্ডা পান্ডা দিয়ে যে একখানা নবান্ন অভিযান করলো, সেখানে এফেক্টেড হলোকে দেবাশিস চক্রবর্তী বাঙালি, ছুটলোকে আরেকজন গুপ্তা। এবার বলছি আমি খুব আশায় বুক বেঁধেছিলাম এবার বোধহয় দময়ন্তী সেন বা সুপ্রতিম সরকার একটা বাঙালি সিপি পাবো, হলো না। ইউপি লবি এত স্ট্রং, এবং আমি বলবো ইউপি লবি এত স্ট্রং যে শুধু নবান্নের ভেতরে নয়, এই প্রতিটি স্টুডিওতেও তাদের বয়ানের শক্তি এত স্ট্রং, প্রতিটি দলের মধ্যে তাদের বয়ানের লবি এত স্ট্রং যে সঞ্জয় রায়ের নাম শোনা যায় না। আপনি বলছেন যোগী রাজ্যের মানুষজনের, পুলিশের যারা আধিকারিক, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তাদের একটা বিরাট ক্ষমতা আছে। একদম, আজ থেকে নয়, বহু আগে থেকে, এবং তারা মেনটেন করেছে। এই যে দেখছেন আকচা আকচি করছে, দুজনেই বাঙালি, ঠিক আছে, ওদের দেখবেন এসব কোনো আকচা আকচি নেই, বাংলাকে লুটতে এসছে, সে জমি হোক, ঠিক আছে, নারী হোক, সেটা কাউন্সিলর পদ হোক, এমএলএ পদ হোক, দলীয় পদ হোক, সব যা হোক। আর তারপরে এগুলো করে সিপিএম এর সময় করে খেয়েছে, তৃণমূলের সময় করে খাচ্ছে, এবার তারা বিজেপিকে চায় যে এবার আর এখনো ওপরে দু একটা বাঙালি রাখতে হচ্ছে সিপিএম আর তৃণমূলের সময়, এসব আর লাগবে না। আজকে আমরা অনেককে ডাকিনি, শুনুন তাদের নিয়ে কথা বলবো না, একটা ছোট্ট বিরতি নিয়ে চলে আসছি। আমি অবশ্যই আমরা আলোচনা করব, তবে একটা জিনিস খুব স্পষ্ট, আমাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে আমার সত্যি সাধুবাদ জানাতে হবে। তার কারণ গর্গই কিন্তু প্রথম এই চ্যানেলে বসে, বাংলা জানতে চাইতে বসে যে কথা বলেছিলেন, জুনিয়র ডাক্তাররা কিন্তু বুঝতে পারেননি। তারা ভেবেছিলেন পদত্যাগ মানেই বোধহয় বিরাট শাস্তি। আসলে পদত্যাগ মানে আরও কোনো গুরুত্বপূর্ণ পদে চলে যেতে পারে, এটা হয়তো ভাবতে পারেনি। হতে পারে, তার কারণ বিখ্যাত ফরাসি একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তিনি বলছেন, যখন একটা গণ আন্দোলন ঘটে তখন শুধু কৃচ্ছা সাধন করলেই হয় না, তখন শুধু আন্দোলন করলেও হয় না, নির্দিষ্ট নেতৃত্বের দরকার, এবং অভীষ্ট অর্থাৎ কোন পথে এগোচ্ছি সেটা খুব পরিষ্কার জানার দরকার। হয়তো সেখানেই খামতি ঘটে যাচ্ছে, কিন্তু তাই বলে কি বাঙালির প্রতিবাদ বন্ধ হয়ে যাবে? বাঙালি যেসব বিদ্বজনকে আজ থেকে 10 বছর আগে দেখেছিল, এখন সেসব বিদ্বজন দেখুন তাদের আর দেখা যায় না, তারা মাসোহারা পায়। তাই জন্যে মোমবাতি কেনার দোকানগুলোর খোঁজ তারা রাখে না। নতুন বিদ্বজন উঠে আসছে, নতুন নতুন মানুষ উঠে আসছে, যারা রাষ্ট্রের বা রাজ্যের, কেন্দ্র বা রাজ্যের কোনো রকম সম্মান বা মাসোহারার ধার ধারে না। তারা চাইছেন সত্য দ্রষ্টা হয়ে কথা বলতে। কতদিন পারবেন সেটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, তার কারণ বেশিরভাগ মানুষই তো রেসের ঘোড়ার মতো, খুব অল্প সময়ের জন্য তারা দৌড়াতে পারে স্বার্থবিহীন, তারপর স্বার্থর ভারে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়েন। যেমন আমাদের আদিকালের বিখ্যাত সব বিদ্বজনেরা এখন মুখ লোকাচ্ছেন বালিশে।
আমরা প্রথমেই দেখে নেব যে কলকাতা পুলিশের ড্যামেজ কন্ট্রোলে কি নামলেন নবনিযুক্ত নগরপাল অর্থাৎ মনোজ ভার্মা। আমরা তাকে দেখেছি, আমি সাংবাদিক হিসেবে দেখেছি লালগড়ের জঙ্গল মহলে তিনি কিভাবে মাওবাদীদের সঙ্গে লড়াই করেছেন। সত্যি কথা বলতে গেলে তিনি একেবারে ফ্রন্টে দাঁড়িয়ে লড়াই করেছেন। আমার নিজের চোখে দেখা বুলেট প্রুফ জ্যাকেট পরে তিনি মাওবাদীদের সঙ্গে লড়ছেন, অভিযানে বেরোচ্ছেন। অনেকে বলেন পশ্চিমবঙ্গ সরকার তার উপর খুশি, কারণ একসময় ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং পরবর্তীকালে উত্তরবঙ্গে তিনি নাকি একেবারে সরকার যা চেয়েছেন তাই করতে পেরেছেন। এখন নবনিযুক্ত নগরপাল হয়ে তিনি কি পারবেন একদা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা লালবাজারের যে কলঙ্কর দায়ভার জুটেছে এই আরজিকর কাণ্ডে তা লাঘব করতে? একবার দেখে নেব। আরজিকরের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি এবং আজকে আরজিকরে কলকাতা পুলিশের নতুন কমিশনার মনোজ বর্মা তিনি আসেন এবং আরজিকরে প্রথমে তিনি এমার্জেন্সি বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করেন এবং তারপরেই কিন্তু তিনি আসেন এই প্রশাসনিক ভবনে এবং সেখানে এসে তিনি ভেতরে প্রবেশ করেন এবং সেখানে সমস্ত কিছু খতিয়ে দেখেন। মূলত যেটা জানা যাচ্ছে নিরাপত্তাজনিত বিষয় জোরদার করতেই কিন্তু তার আশা। তিনি দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু জোর কদমে তিনি কাজে নেমে পড়েছেন এবং আরজিকরের যারা আন্দোলনকারী তাদের পক্ষ থেকে বারবার এবং জুনিয়র ডাক্তার যারা আন্দোলনকারী তাদের পক্ষ থেকে বারবার নিরাপত্তা নিয়ে দাবি করা হয়েছিল, নিরাপত্তা জোরদার করতে হবে এবং সেই দাবি পূরণ করবে এমনটা কিন্তু সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং সেই তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে মনোজ বর্মা তিনি কিন্তু এখানে আরজিকর হাসপাতালে এসেছেন এবং আরজিকর হাসপাতালে এসে তিনি এমার্জেন্সি বিল্ডিংয়ে প্রথমে যান এবং তারপর তিনি প্রশাসনিক ভবনে আসেন এবং সেখানে নিরাপত্তাজনিত ব্যবস্থায় খতিয়ে দেখেছেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। শুধুমাত্র আরজিকরে নয়, তিনি আজকে নর্থ কলকাতার বেশ কয়েকটি থানাও কিন্তু পরিদর্শন করেন এবং যেমন কাশীপুর থানা, সিথি থানা, তালা থানা, এই সমস্ত থানাগুলি তিনি পরিদর্শন করেন এবং তারপর আরজিকর এসে আরজিকর হাসপাতালেও কিন্তু পরিদর্শন করে যান এবং নিরাপত্তা জোরদার করতেই তার এই আগমন এমনটা কিন্তু মনে করা হচ্ছে। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর+ নিউজ, আরজিকর। আমি একবার সরাসরি কৃষাণুর কাছে চলে যাব। কৃষাণু, রাজ্য সরকারের এই আরজিকর ঘটনায় এবং বিশেষ করে আমরা জানি ডক্টর সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে যারা রয়েছেন জড়িয়ে রয়েছেন, একটা তো কোথাও তো আপনাদের একটা কালি তো ছিটেছে। এবার কি উচিত না যে বাদবাকি অন্যান্য ক্ষেত্রে, মানে আমি শিক্ষা স্বাস্থ্যতে ধরাই পড়ছে, এরকম অন্যান্য ক্ষেত্রেও হয়তো আরও অনেকে রয়েছেন যাদের আমরা হয়তো এখনো জানি না, চিনি না, এবার কি দরকার না একটা শুদ্ধিকরণ করার সরকারের পক্ষ থেকে? না দেখো, প্রথম কথা হচ্ছে যে আরজিকরে ঘটনাটা অনভিপ্রেত এবং অত্যন্ত মর্মান্তিক এবং লজ্জাজনক। আমি এটা বারবার বলেছি এবং আমাদের যেখানে সবথেকে অনুভূতিকে সবথেকে বেশি আঘাত করে সেটা হচ্ছে যে আমরা বাড়িতে, নিজের কাজের জায়গাতে, মানে যে যেখানে কাজ করি বা বাচ্চাদের ক্ষেত্রে স্কুল কলেজ, সেইগুলোকে আমরা নিরাপদ বলে ধরে নিই। ওই জন্য দেখবে তোমাকেও তোমার বাড়ির লোক হয়তো ফোন করে কি কোথায়, তুমি যখন বলবে যে হ্যাঁ আমি অফিস পৌঁছে গেছি, তারা নিশ্চিন্ত, বা তুমি তোমার মেয়েকে বা ছেলেকে তাকে ফোন করে জানো যে হ্যাঁ টিউশন পৌঁছে গেছি, স্কুলে পৌঁছে গেছি। মানে তুমি ধরে নাও যে রাস্তাঘাটে কিছু হলেও হতে পারে, কিন্তু একবার যখন বাড়ি বা স্কুল কলেজ অফিস এইগুলোতে তুমি চলে গেছো তার মানে তুমি নিরাপদ। সেখানে যদি কাউকে এরকম আক্রান্ত হয়ে এভাবে মৃত্যুবরণ করতে হয় তখন মানুষের অনুভূতিতে লাগে। হ্যাভিং সেড দ্যাট, যে এই ঘটনা দুর্ভাগ্যজনকভাবে আগেও ঘটেছে, এমনকি আরজিকর 9 তারিখ, আগস্টের 9 তারিখের পরেও আরও ঘটনা ঘটেছে, বিভিন্ন রাজ্যে ঘটেছে, হসপিটালেই ঘটেছে, নার্সের মৃত্যু হয়েছে, ডাক্তারের হাতে রোগী শ্লীলতাহানি হয়েছে, কিন্তু এটাকে সিঙ্গল আউট করেছে, তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু যখন বলা হচ্ছে দুর্নীতি, আচ্ছা এই যে চিফ মিনিস্টার্স কোটা মেডিকেল ইয়েতে ছিল না আমাদের রাজ্যতে? অবশ্যই ছিল। তো তারা কি খুব মেধাবী যারা কোটাতে ভর্তি হয়েছে? তারা তো বড় বড় ডাক্তার এখন। না, কোটা তো এখনো আছে। কোটা তো এখনো আছে। কোটা এখনো আছে। এখন কি কোটা নেই? এক মিনিট।
চিফ মিনিস্টার্স কোটা নেই না, চিফ মিনিস্টার এখনো কোটা আছে, চিফ মিনিস্টার্স কোটা নেই। কোথাও এনআরআই কোটা আছে, কোথাও ম্যানেজমেন্ট কোটা আছে। ডক্টর সন্দীপ ঘোষের মতো মানুষ আছেন, মহাপুরুষ আছেন, তাহলে কোটা তার কোটাই তো চলে। তাহলে এনআই যে নিটের বিরুদ্ধে তো দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ এসছে, তাহলে যারা আজকে আন্দোলন করছে তারাও তো নিটেরই ফসল, তো তাদের যে ইয়েটা দুর্নীতি মুক্ত এটাও তো বলা যায় না। আমরা তো এখন দেখলাম নিটে কিভাবে সেটাকে ইনফ্লুয়েন্স করা যায়, টাকার জোরে নিটকে কিভাবে ইনফ্লুয়েন্স করা যায়, কিভাবে মেডিকেলে অ্যাডমিশন করানো যায়, এটাও তো দেখলাম। তাহলে যারা নিটের আওতায় অ্যাডমিশন নিয়েছে তাদেরও তদন্ত হওয়া উচিত। এই যে করতে না, এটা কোনো শেষ হবে না। তাহলে আমাদের ওই পেছনের দিকে শুধু ওই গর্ত বোঝাইয়ের কাজই হবে, আমরা আগের দিকে দেখতে পারবো না। আবার হচ্ছে যে যারা এখানে বিরোধিতা করছে সবাই কি খুব বিবেকের তাড়নায় করছে, নাকি এর মধ্যে পিছনে ইকোনমি আছে? আজকে বাংলাদেশ থেকে পেশেন্ট আসা বন্ধ, বাংলাদেশ থেকে যাতায়াত বন্ধ, শুধু বাংলাদেশি পেশেন্টকে নির্ভর করে যেসব বেসরকারি হাসপাতাল, কর্পোরেট হাসপাতাল, নার্সিংহোম চলে, তাদের এটাতে ইন্টারেস্ট নেই যে সরকারি হাসপাতাল যদি আজকে আমি পেশেন্ট ইনপুট যদি হাফ করতে পারি তো সেগুলো আমাদের আসবে। এটা হচ্ছে না। যেসব ডাক্তারবাবুরা একদিকে সরকারি হাসপাতালকে বারবার বিপদগামী বড় বড় কথা বলছেন, বন্ধ করে দেওয়ার কথা বলছেন, তারা নিজেদের হাসপাতালগুলো কিন্তু 5 স্টার হাসপাতাল চালাচ্ছে, বুক ঠুকে চালাচ্ছেন, এমনকি ফিস বাড়িয়ে দিয়েছেন, এমনকি তাদেরও তো আপনারা কিছু করতে পারবেন না, তারাও তো সিস্টেমের মধ্যেই আছে। আমি কৃষাণু, তারাও তো সিস্টেমের মধ্যেই আছে, কিছু করতে পারবেন না। আমি জানি আপনি বিরল এবং সৎ, তারাও সিস্টেমের মধ্যে আছে, তারাও যদি ষড়যন্ত্র করে কিচ্ছু করতে পারবেন না, সব ঠিক জায়গায় জমা। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে এই টাউন হলে কিছু বছর আগে চিহ্নিত করে করে বেসরকারি হাসপাতালদের বলেছে, একটা হাসপাতালকে চিহ্নিত করে নাম নিয়ে বলেছে সেখানে কিডনি র‍্যাকেট চলে। তারপরেও চালু আছে কেন? তারপরেও চালু আছে কেন? তারপরেও চালু আছে কেন কৃষাণু? তারপরেও চালু আছে কেন? না, উত্তর দিন। তারপরেও চালু আছে কেন? চালু আছে কেন? উত্তরই দেব। উত্তরটা সেদিন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে, যে কেন্দ্র থেকে এই অভিযোগটা ফরওয়ার্ড করা হয়েছিল যে সেখানে কিডনি র‍্যাকেট চলে, কিন্তু ভারতবর্ষের আইনত একটা বিচ্যুতি ছিল, সেই বিচ্যুতিটার লাভ নিয়ে সেই হাসপাতাল, কর্পোরেট হাসপাতাল, যার ডাক্তারবাবু এখন বিবেক হয়ে ঘুরছেন, বড় বড় বুলি আঁকড়াচ্ছেন, সুপ্রিম কোর্টকে অ্যাটাক করছেন, সেই ডাক্তারবাবুর হাসপাতাল কিডনি র‍্যাকেট চালাতো ভারতবর্ষের আইনের একটা ফাঁক নিয়ে। মুখ্যমন্ত্রী সেই বৈঠকেই বলেছিলেন যে তোমরা ওই আইনের ফাঁকটাকে ব্যবহার করছিল, না তো তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি অবাক হয়ে যাচ্ছি, মুখ্যমন্ত্রী যদি বোঝে তারপরেও চলতে পারে। 1 মিনিট, আমরা তো জানি এদের পিছনে ক্ষমতা, জানি না যে এদের কি কি ক্ষমতা আছে। আজকে বিভিন্ন এই কর্পোরেট হাসপাতাল, একের পর এক হাসপাতাল কি করে এক হাত থেকে, এক মালিকানা থেকে আরেক মালিকানা গেল, এর পেছনের গল্প আমরা জানি না? এটাও তো আমরা জানি, ইন্টারেস্টটা কি। তো সুতরাং যদি স্বচ্ছতা, আজকে আরেকটাই উদাহরণ দিচ্ছি, সুপ্রিম কোর্ট আগের দিন হিয়ারিংয়ে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের কথা বলেছিল, বেশ কিছু জায়গাতে বায়োমেট্রিক করা। সব ডাক্তাররা রাজি তো? সিনিয়র ডাক্তারদের ক্ষেত্রে রাজি তো যে বায়োমেট্রিক করে ঢুকবো, বায়োমেট্রিক করে বেরোবো? তাহলে এখান থেকে কুচবিহার, এখান থেকে বাঁকুড়া 2 দিন ডিউটি করে 5 দিন কলকাতাতে প্রাইভেট প্র্যাকটিস, সারা সময় ফ্যামিলির সাথে, আবার এখানে 2 ঘন্টা হসপিটালে, 8 ঘন্টা বেসরকারি হাসপাতালে, সেই সব হবে তো? কৃষাণু, সেই সব তদন্ত হবে তো? অবশ্যই তদন্ত হওয়া উচিত। আমার বক্তব্য হচ্ছে এতদিন তদন্ত হয়নি কেন? কৃষাণু, এতদিন তদন্ত হয়নি কেন? আবার বলছি, ডক্টর সন্দীপ ঘোষ সরকারের অনুমতি ছাড়া বিদেশে ভ্রমণ করতে গেছেন কাদের পয়সায়, সেই 16টা তার বিরুদ্ধে অভিযোগ ছিল স্বাস্থ্য দপ্তরে, কেন তদন্ত হয়নি এতদিন? এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে 3টে PIL বিজেপি করেছিল, এই হাইকোর্টে করেছিল। না, স্বাস্থ্য দপ্তরে তো অভিযোগ জমা করেছিল। হ্যাঁ, PIL হয়েছিল তো, হাইকোর্টে জমা পড়েছিল। হাইকোর্ট কি মূল্যায়ন করেছিল তার? বিজেপির করা 3টে আরজি কর এবং এই ব্যক্তির বিরুদ্ধে PIL এর কি সারমর্ম ছিল তুমি দেখো, আমি তোমাকে রিপোর্টগুলো দিয়ে দেব। আমি অবশ্যই মানছি তো, তাহলে অবশ্যই মানছি। আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি এই প্রশ্নগুলো তুলেছেন, কিন্তু আমার কি একটা প্রশ্ন করার অধিকার আছে? শাসকের প্রতিনিধি 100 বার করবে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আজকে আমাদের রাজ্যতে একের পর এক গণহত্যা সংগঠিত করে যারা রাজ্য মন্ত্রিসভা আলোকিত হয়ে বছরের পর বছর ইয়ে পড়েছে, তারা আমাদের আঙুল তোলাবে।
আর এখন বলবে কি তদন্ত হয়নি কেন? এক মিনিট, আরজি করে যদি 3 ঘন্টাতে প্রমাণ লোপাট হতে পারে, তাহলে সিপিএম 34 বছরে কত গণহত্যা করে প্রমাণ লোপাট করেছে? অবশ্যই কেন তদন্ত করছে না? আরে বাবা, কেন তদন্ত করছে না? কারণ আমি সাংবাদিক হিসেবে চেয়েছিলাম, আমি দেখতাম যে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য তার হাত নাকি লাল রক্তে জনগণের টাকায় যে কমিশন তৈরি হয়েছে, আরে ভাই জনগণের টাকায় কমিশন তৈরি করেছো, এরা বছরের পর বছর প্রমাণ লোপাট করেছে। কমিশন তৈরি করেছো, আমাদের শামীমকে দাও, যে রিপোর্টকে দাও, শামীমকে দাও। রেকর্ডিং যদি তৃণমূলের বিরুদ্ধে হয় তখন আমি বলছি যে তখন সিপিএম এর সমস্ত নেতা দুর্নীতিগ্রস্ত এবং প্রত্যেকেই মার্ডারার। আমি বলছি একটার পর একটা তো কমিশন তৈরি হয়েছে। আমি বলছি সেই রিপোর্ট গুলো কবে পাবো? বাড়িতে গেলে রিপোর্ট পাবো, মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলায় নবান্ন থেকে কবে পাবো? বলো চলো আমার কাছে। ভাঙতা দিয়েছিল, এবার যে জনগণকে মমতা ব্যানার্জি ভাঙতা দিয়েছিল, জনগণের টাকায় যে কমিশন তৈরি করেছিল, সেই কমিশনের রিপোর্ট কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সেটা সেই রিপোর্টই দিয়ে দাও, সেই রিপোর্টই দিয়ে দাও, সেই রিপোর্টই দিয়ে দাও, সেই রিপোর্টই দিয়ে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় সেই রিপোর্টটা কবে তুলবে? সেই তথ্য লোপাট হয়ে যাওয়ার রিপোর্টটা কবে পাওয়া যাবে? শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তরে এত দুর্নীতি কোনটা প্রমাণ করেছে? কোনটাতে ফসল হয়েছে? একটা দুর্নীতি প্রমাণ করতে সেই জন্যই তো বিরোধী কৃষাণুকে আমার একটাই খুব সবিনয় একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে 16টা অভিযোগ জমা পড়েছিল, তারপরেও মুর্শিদাবাদে অভিযোগ জমা পড়েছে, কলকাতায় তিনি আরজি করে আসার আগেও জমা পড়েছে, তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন কাদের টাকায় সে নিয়েও অনুমতি নেননি রাজ্য সরকার। এমনকি তিনি যখন তাকে আরজিকর থেকে অন্যত্র বদলি করা হলো, তখন উলুবেড়িয়া থেকে আরেকজন অধ্যক্ষ এসে তিনি ফ্যাঁ করে ঘুরে বেড়ালেন আরজি করে, তালা বন্ধ করে দিয়ে সরকারি অফিস চলে গেলেন এবং তিনি বললেন যে আমি চলে আসব, যেহেতু একজন অত্যন্ত প্রভাবশালী মানুষ, তিনি যেহেতু বিদেশে আছেন, 3 দিন বাদে আমি আবার ঢুকে যাব, এবং আবার তিনি চলে এলেন। এমন একজন অধ্যক্ষ যার এতগুলো বডিগার্ড, মানে যেগুলো যা বেসরকারি, এগুলোর কোনো তো বিচার হলো না, বিচারিত করতে হলো না। আমি ধরে নিলাম তোমাদের যুক্তি রাজ্য করবে না, তো সিবিআই করছে, কিন্তু তুমি এটা ভাবো যে যারা এরকম মৌরিশি পাট্টা 34 অভিযুক্ত হয়নি, সেটার তদন্ত হোক না। যদি তোমার মনে হয় আমরা তো কোনো কাউকে আটকাইনি, বিদ্যুতের মতো লিগ্যাল অ্যাক্টিভিস্ট আছে, বারবার কোর্টে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেছিল, কিন্তু তুমি বলো এই কমিশন তৈরি করেছো, জনগণের ট্যাক্সের টাকায় এই কমিশন কেন তৈরি করেছিলে? 12টা সরকারি মেডিকেল কলেজ আজকে বেড়ে 36টা হয়েছে, আজকে 1000 সিট থেকে বেড়ে 6000 সিট হয়েছে। তাহলে আজকে ফিরদৌসরা এটা বলুক না 3 ঘন্টাতে আরজি করে যদি প্রমাণ লোপাট হতে পারে, ওরা 34 বছরে মারিকঝাপি, সাইবাড়ি, বিজন সেতু একের পর এক, এবং আরজি করে কত প্রমাণ লোপাট করেছে। আমি একবার ডাক্তার গর্গ চ্যাটার্জির কাছে যাব, কারণ ও কিন্তু ডাক্তার। তার আগে আমি একবার দেখে নেব অত্যন্ত 3টে খুব গুরুত্বপূর্ণ আমরা বক্তব্য শুনে নেব। প্রথমত শুভেন্দু অধিকারী, তার বক্তব্য শুনে নেব এই বিষয়ে। মিশনের অর্থের কথা বললাম, সুপার স্পেশালিটি হসপিটাল। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, 2018 সালের আগে পর্যন্ত
সুপারদের এবং সিএমইউসদের হাতে লোকাল মেশিনপত্র পারচেজের অধিকার ছিল। এই স্বাস্থ্যমন্ত্রী তার মদতে, তার নির্দেশে 2018 সাল থেকে প্রকিউরমেন্টটা সেন্ট্রালি করা হয়। হেলথ ডিপার্টমেন্টও সমানভাবে, এর দুর্নীতি খুব বড় দুর্নীতি। 2018 সাল থেকে এন্টার প্রকিউরমেন্টটা এরা তুলে নেয়। তুলে নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইকুইপমেন্ট সার্ভিস কমিশন তৈরি করে সেই সার্ভিস কমিশনকে দিয়ে নিজেদের পেটুয়া লোকদেরকে দেওয়ার চেষ্টা করে। তাতে ম্যাকিন্টনস বার্ন স্টেট আন্ডারটেকিং এসটিইউ টেন্ডার করতে হয়নি, দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে দিয়ে বানিয়েছে। পরবর্তীকালে কোভিডের সময় এমএসএমইকে দিয়ে দেওয়া হয়, তন্তুজকে অ্যাওয়ার্ড করে দেওয়া হয়, তন্তুজ অলসো এসটিইউ। তার ফলে টেন্ডার করতে হয়নি এবং তন্তুজর পিছন থেকে সাপ্লাইগুলো এই পবন অরোরা, এই মহেশ পাঞ্জাবি, এই প্রদীপ চক্রবর্তী, এই পল্লব গুপ্তরা, এরা সমস্ত, মহুয়া ব্যানার্জি, সঞ্জয় বনসাল, নারায়ণ স্বরূপ নিগম, সর্বোপরি রাজীব সিনহা, এই র্যাকেট এরা করতে থাকে, যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন, আত্মীয় স্বজনদেরকে পিছনের দরজা দিয়ে পাইয়ে দেয়। সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে প্রদীপ চক্রবর্তী ছাড়াও মেনকা গম্ভীরের পরিবার। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতি, সেখানেও আপনার একাধিক দুর্নীতি সেখানে হয়েছে। আমি একবার দ্রুত কৃষাণুর কাছে চলে যাবো। একের পর এক দুর্নীতির অভিযোগ বিরোধী দলনেতা। প্রথম কথা হচ্ছে, উনি যদি রেসপন্সিবল হন, এইগুলো নিয়ে সিবিআইকে অ্যাফিডেভিট করে সাবমিট করে সেখানে সাক্ষী হয়ে সেখানে একজন পার্টি হবে। আর না ছাড়া এবারে মিডিয়া গরম করে কোনো লাভ নেই, মানুষ ধরে ফেলেছে। আর এই যে উনি বলছিলেন 2018, 2019 কী সব বলছিলেন, তো নাম্বার 2 তো উনি ছিলেন, উনি বেনিফিটেড হননি, তার মানে উনার অভিযোগের ভিত্তিতে। এটা আমিও ভাবি, জানেন তো, আপনারা কেউ কারো ফাইল বার করেন না কেন? উনি কি রাজীব বন্দ্যোপাধ্যায়ের কিন্তু চলে গিয়ে ফাইল, এই যে সংযম আপনাদের, অসাধারণ সংযম, ফুলে ফুলে সংযম। এক মিনিট, উনি 2021-এর নির্বাচনের আগে ফলাও করে দুর্নীতির একটা ফেরিস্তি বার করেছিলেন, উনি তো তখন এইগুলো দেননি। এখন তো 2018, 17, 19-এর উদাহরণ টানছেন। তাহলে 2021-এর নির্বাচনের আগে যে ফলাও করে বলেছিলেন, মিথ্যাচারগুলো ধরা পড়ে গেছিল, সেই মিথ্যাচারের লিস্টেও তো এগুলো ঢোকাতে পারেননি। তাহলে আজকে বলছে মানুষের কাছে ক্রেডিবিলিটি হারিয়ে গেছে। আপনি বলছেন এখন যদি আপনার সরকারের ক্রেডিবিলিটি যত বাড়ছে তত এই সব আমরা বলছি না, আমরা ক্রেডিবিলিটিকে অ্যাড্রেস করি, আমরা ক্রেডিবিলিটি ক্রাইসিসকে অ্যাড্রেস করছি। ও ক্রেডিবিলিটি ক্রাইসিসটা মানছে 100 বার। অসংখ্য আমি দোকান কাটা নই যে বলবো যে আরজি করার পর যে আমাদের কোনো আপনি ব্যতিক্রমী। আমি ব্যতিক্রমী না, এরকম ভুরি ভুরি লাখো লাখো তৃণমূল কর্মী আছে। আজকে তোমরা 2-3টে নাম নিয়ে চর্চা করছো, সিপিএম এর পুরো সিন্ডিকেটের নাম নয়। এই যে মেডিকেল কলেজগুলোতে সিন্ডিকেটের নাই তো সিপিএম। আজকে এক একজন ডাক্তার যারা বিবেক হয়ে বসছেন, তারা এক একজন ট্রান্সফার নিয়ন্ত্রণ করেছেন, এক একজন এইভাবে পাস করিয়ে যাওয়া চিরকুট। আমি একবার চলে যাব, আমি শুধু একবার ডক্টর সুদীপ্ত রায় তিনি সিজিওতে কি বলেছেন শোনাবো, খুব গুরুত্বপূর্ণ। ডক্টর সুদীপ্ত রায় ফোন নাম্বার সিজ করে নিয়ে গেছে। নিয়ম হচ্ছে যে যখন খুলবে সেটা হচ্ছে যার ফোন তার সামনে খুলতে হবে। 3টে ফোন এসে আমার 2 মিনিট 2টো ফোন, সেগুলো কিছু পাওয়া যায়নি, বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। ওরা সার্চ করেছে, কিছু ডকুমেন্ট হাসপাতালের রুগী সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছে। আমাকে জানিয়েছিল 10টার পরে, 10:30, 11 নাগাদ জানিয়েছিল, সন্দীপ ঘোষই জানিয়েছিল। একবারই রেড হয়েছে। আর এটা হচ্ছে আক্তার আলী একটা কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের ভিত্তিতেই রেড হয়েছে, কোনো আর্থিক দুর্নীতি কিছু নেই। না কিছু, কোনো টাকা পয়সা নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু আমার মনে হয়েছে যারা বাংলা জানতে চায় প্রতিনিয়ত দেখেন, তাদের এই আজকের এই বাইটটা খুব তাৎপর্যপূর্ণ, দেখে রাখা উচিত।
কারণ কোন দিকে সময় কিভাবে গড়াবে, কোন দিকে তদন্তের অভিমুখ গড়াবে, তখন যাতে আমরা বলতে পারি যে আমরা প্রতিদিন যেমন ইতিহাস দিনলিপি আমরা লিখে যাই, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের জন্য দেখাচ্ছি। আমি শুধু গর্গর কাছে একবার শেষ সময় চলে যাব। গর্গ, একদিকে বস্তা পচা শাসক বিরোধীদের রাজনীতি, আন্দোলন, স্লোগান, স্ট্রিট কর্নার, এই সব কিছু পুরনো হয়ে গেছে। বড় বড় কথা বলবে এরা, সংসদীয় রাজনীতি, ভোটের আগে প্রত্যেকেই দেখাবে খুব সাধু পুরুষ, মানে এরা দারুণ মানুষজন, সৎ মানুষ, মূল্যবোধ, আদর্শ সব দেখাবে। কিন্তু এই যে নতুন একটা ভাষা পেয়েছিল, যেটা যাদবপুরে কখনো পাওয়া যায়, কখনো জেএনইউতে পাওয়া যায়, যেখানে মস্তিষ্কের চর্চা চলে সেখানে পাওয়া যায়, যেখানে মানুষ তীক্ষ্ণভাবে ভাবতে শেখে, আমি নয় আমরা নিয়ে কথা বলে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে না যে জুনিয়র ডাক্তাররা, তারা তো সুযোগ পেয়েছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সরাসরি লাইভ স্ট্রিমিংয়ের কী দরকার, ওখানেই তো আলোচনা করে নিতে পারতেন। আমার যেটা মনে হয় সমস্ত পার্টির লোকেরা ওই জুনিয়র ডক্টরদের মধ্যে আছেন। এটা অসম্ভব ব্যাপার। সিপিএমের আমলে আমি সাংবাদিক সিপিএম দেখেছি, আমি শিক্ষক সিপিএম দেখেছি, আমি বিভিন্ন পেশায়, এমনকি যখন শাসক দল ক্ষমতায় থাকে পকেটমার চোর ছিনতাইবাজরাও সেই শাসকের সঙ্গে থাকে। সুতরাং জুনিয়র ডাক্তারদের মধ্যে শাসকের লোক নেই, আমি মানি না। ওদের ওই জীবির মধ্যে শাসকের লোকেরা নেই, মানি না। আমি মানি না ডক্টর সন্দীপ ঘোষের যে সিন্ডিকেটের লোকেরা, তারা এখন কোথায় গেল, কোথায়, কার শেল্টারে রয়েছে, এসব নিয়ে তদন্ত হচ্ছে না। কিন্তু মুশকিল হচ্ছে, বাঙালি কি প্রতিবাদের ভাষা হারাবে? আমি একটা কথা বলবো, এক্ষুনি তেলে বেগুনে তুমি জ্বলে উঠবে। সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা থেকে শুরু করে, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে, বাঘা যতীন থেকে শুরু করে, যতীন দাস থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, সব জায়গায় খোচররা ছিল। আমি বাঙালি কিন্তু বলবো না, বলে খোচররা ছিল। এবং দুঃখের বিষয়, আমাদের স্বজাতি খোচরও সেখানে ছিল। কোথাও কি মনে হচ্ছে স্বজাতি খোচররা ঢুকে এই পুরো প্রতিবাদটাকে নষ্ট করে দেবে? মহিলাদের রাত দখল, মহালয়ার দিন ভোট দখল সব নষ্ট করে দেবে। প্রথমত একটা অন্য কথা বলি, এটা একটা তাত্ত্বিক কথা হবে, কিন্তু একটা সমাজে, একটা জাতিতে খোঁচর তখন, যত খোঁচর বেশি তৈরি হয় যখন সেই জাতির তার নিজের আত্মনিয়ন্ত্রণ থাকে না, ঠিক আছে, আভ্যন্তরীণ যদি স্বশাসন, স্বায়ত্তশাসন না থাকে, তখন খোঁচর তৈরি হয়। কারণ তখন সেটাই তোমার ওপরে উত্তরণের একখানা পথ হয়ে যায়, ঠিক আছে। যত বেশি আমরা বহিরাগত নিয়ন্ত্রিত হব, তত বেশি আমাদের মধ্যে খোঁচর তৈরি হবে। এটা প্রায় গণিতের মতো বিষয়। আজকে ডাক্তাররা যে আন্দোলনটি করছেন, ঠিক আছে, তার প্রতি পূর্ণ সংহতি জানিয়ে, মানে বুঝতেই পারছো, তাদের কয়েকটা দাবি বাংলা পক্ষ প্রথম বলেছে, তারপরে তারা সেটা টেক আপ করেছে, এবং তারা এটা পজিটিভ যেটা করেছে যে উন্নত একটা চিকিৎসা কর্মীদের যে উন্নত সুরক্ষা পরিকাঠামো, ঠিক আছে, এটা তো একটা অর্জন, এটা তো একখানা অর্জন, হঠাৎ করে তো করতে শুরু করতো না, এটা একটা ঠেকা পড়েছে, এইটা হয়েছে। আবার একই সঙ্গে আমার মনে হয় যে শহর কেন্দ্রিক, যদি কলকাতা কেন্দ্রিক বিবেকবোধ শুধু তৈরি হয় এবং পশ্চিমবঙ্গ কত বড়, বাঙালি কত বড়, আমরা যদি এই জিনিসটা হারিয়ে ফেলি, ঠিক আছে, এই যাদবপুর, এই যে মনন, এই কথাগুলোর মধ্যেই যদি আমরা বাঙালিকে আবদ্ধ করে ফেলি, মানে গ্রাম দিয়ে শহর গেল পুরো সব না, পুরোটাই, তাহলে আমি আমাদের ভূতনি বুদবুদ হুগলিতে আছে, হ্যাঁ, বর্ধমানে, বর্ধমানে, সরি দুঃখিত, বর্ধমানে ভূতনি, ঠিক আছে, সেটা হচ্ছে মালদায়, ভূতনির চর বিখ্যাত, ভূতনির চর। 6ই সেপ্টেম্বর থেকে সেখানে প্রচন্ড বন্যা, 2 লক্ষ বাঙালি নিমজ্জিত। 8ই সেপ্টেম্বর থেকে আমরা বাংলা পক্ষ ত্রাণের টিম যাচ্ছে, ঠিক আছে, সে নৌকো করে সেখানে যাওয়া। আমি কথাটা কেন বলছি, সেখানে আমাদের মালদা জেলা কমিটির সদস্য আশরাফুল হক, যে কিনা সে রাজমিস্ত্রির কাজ করে, সেটা কথা বলেছিল ওই লাইভ করতে করতে ওই নৌকো থেকে, যে মিডিয়া আমার কথা বলে না, আমি সেই মিডিয়াকে দেখবো না। খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিল। আমি R+কে ধন্যবাদ জানাতে চাই যে বাংলায় এই সময় যে বন্যাটা ঘটছে, সেটাকে যে সারাদিন ধরে কভার করার যে বিষয়টা রয়েছে, কিন্তু এই যে মানে এই যে আমরা যখন একটা জিনিসকে সর্বময় হয়ে যাই এবং এই তার মধ্যে বাংলার ভবিষ্যৎ দেখতে শুরু করি, কিন্তু বাংলার ভবিষ্যতের মধ্যে যদি বাংলার অধিকাংশ অংশ বাদ পড়ে যায়, বাংলার অধিকাংশ মানুষের আর্তনাদ বাদ পড়ে যায়, ভূতনিতে যে 2 লক্ষ বাঙালি, আজকে তোমার ধরো পাঁশকুড়া থেকে, আজকে মেদিনীপুর থেকে শুরু করে হাওড়া, হুগলি, যে কি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, অবশ্যই সেদিকে আমাদের নজর আছে। আমি শুধু এদের অথচ আমরা এতক্ষণ যেটা বোঝার চেষ্টা করলাম এইখানে যে স্টুডিওতে দেখে, সিপিএম ধোয়া তুলসী পাতা ছিল, তৃণমূল এখন ধোয়া তুলসী পাতা, আর যারা এখানে নেই, ঠিক আছে, যারা এখানে নেই
মানে ভারতে এমপিদের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ অভিযুক্ত সেই দলটা, ঠিক আছে, তারা তো তুলসীর বোন, ঠিক আছে। অবশ্যই অবশ্যই আমাকে শেষ করতেই হবে, কিন্তু আমাদের বাঁচতে হবে, আমাকে শেষ করতেই হবে, আমাদের বাঁচতে হবে। কথা বলার একটা কথা বলবো, এই সময়কালে নদিয়াতে 160 একর পশ্চিমবঙ্গের জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এই সময়। অবশ্যই এটা নিয়ে আমরা আলোচনা করবো। আজকে কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি নেই, তাদের দলেরও প্রতিনিধি নেই। এটা একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে কি ঘটছে, জুনিয়র ডাক্তাররা কি করছেন, বা কোথায় কি জেএনইউতে কি পতাকা ওড়াবে, সেদিকে তাকিয়ে থাকলে চলবে না। এ রাজ্য আমার, এ দেশ আমার, এ দেশ এমনি এমনি আসেনি। যেখানে কোনো রাজনৈতিক দল শাসক এবং বিরোধীতে আস্থা শূন্য হয়ে যাচ্ছে, গণতন্ত্রের রাষ্ট্র নির্মম হয়ে উঠছে, যেখানে স্বাধীনভাবে কথা বলার জায়গা নেই, দেশ এবং রাজ্যে গণতন্ত্রের সূচক কমছে। সত্যি কথা বলতে গেলে এ দেশে এ সমাজে আপনাকে একঘরে করে দেওয়া হবে, এমনকি গ্রেফতারও করা হতে পারে। সেই দেশ সেই সমাজে দাঁড়িয়ে কে কি করলো আর দেখলে চলবে না, তার কারণ সব জায়গায় তাদের লোকেরাই আছে। কিন্তু যদি সত্যি সত্যি অভয়া এবং দেবীপক্ষে আরাধনা করতে হয়, তাহলে কিন্তু মাতৃশক্তির বন্দনা সৎ সাহসিকতার সঙ্গে করতে হবে। বাংলা কি পারবে? এ প্রশ্ন কিন্তু শুধুমাত্র যাদবপুর বা শুধুমাত্র স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডক্টররা দেবে না। একটা কথা ছিল, স্লোগান ছিল, গ্রাম দিয়ে শহরকে ঘেরো। গ্রাম কি ভাবছে, প্রত্যন্ত অঞ্চল কি ভাবছে, আমরাও কি তাদের কথা ভাবছি? এ নিয়েই কিন্তু বিচার পাবে অভয়া, এটা মনে রাখতে হবে। আমার সময় বড় নির্মম, আমাকে আমার সময়, আমি নাস্তিকদের প্রতিনিধিকে ডাকিনি, আমি ডাকবো একদিন। আমি 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 আমার সময় বড় নির্মম, সময় বড় নির্মম। আস্তিক এবং নাস্তিক দুজনের কাছে সময় একই থাকে। আমাকে 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 আমি উনাদের প্রতিনিধি নয়, আমি ডাকবো একদিন। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।